নেমে এসেছে। সকলের হাতে ছোট বড় ধারালো অস্ত্র, একেবারে প্রস্তুত হয়ে বেরিয়েছে সবাই। হঠাৎ মানুষজনের কোলাহল শুনে সংকুচিত হয়ে উঠল নেকড়ের দল। সেই সুযোগটা নিল আনাস্থা। এক ছুটে সে বাড়ির গেট পেরিয়ে বাহিরে চলে এলো। এদিকে নেকড়েগুলো ততক্ষণে টের পেল যে আনাস্থা পালিয়ে গেছে। ততক্ষণে আনাস্থার পিছু নেওয়া অনেক দেরি হয়ে গেছে। গ্রামবাসী গেটের কাছাকাছি চলে এসেছে। নেকড়েগুলো নিজেদের মধ্যে কয়েকবার মুখ চাওয়াচাই করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বাড়ির পেছনের জঙ্গলের দিকে ছুটে গেল। দোতলা নিজ ঘরের জানালা দিয়ে এতক্ষণে ঘটে যাওয়া ভয়ঙ্কর দৃশ্য দেখছিল আন্দ্রে। ভয়ে তার রক্ত হিম হয়ে গেছে প্রায়। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে কি থেকে কি হয়ে গেল তার সামনে। আনাস্থা কিভাবে নেকড়েতে পরিণত হলো, নাকি সে ভুল দেখেছে? আন্দ্রে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, হুড়মুড়িয়ে পড়ে গেল মেঝেতে। প্রচন্ড ভয়ে সে চিৎকার দিত ভুলে গেছে। শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে তার। চোখের সামনে থেকে মানুষরূপী নেকড়েগুলোর সেই ভয়ানক দৃশ্য কিছুতেই হচ্ছে না। থেমে থেমে শিউরে উঠছে আন্দ্রে। চোখের সামনে সব কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, চেতনা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ভিক্টোরিয়ার ঘুম ভাঙলো সন্তান আমার একটু আগে। সূর্য তখন পশ্চিম আকাশে ডুবে গেছে প্রায়। ভিক্টোরিয়া ভেবে পাচ্ছে না যে এত লম্বা সময় ধরে কিভাবে ঘুমালো সে। যেদিন ঘুমায় তার পরের দিন গিয়ে সে ঘুম ভাঙে। অতিরিক্ত ঘুমের কারণে তার শরীরটাও অবসাদগ্রস্ত হয়ে গেছে। আলেকজান্ডারের মুখে সে হবু স্ত্রী ডাকটা ফ্লোরেনের কানে যেন মধু বর্ষণ করছে। আচ্ছা, আমার চোখ জোড়া কি সত্যি হরিণীর মতো? মনে মনে ভাবলো সে। ভিক্টোরিয়া হঠাৎ নিজের চোখ জোড়া দেখতে ইচ্ছে হলো, কিন্তু ক্যাসেলে তো একটাও আয়না নেই। মুহূর্তের জন্য মন খারাপ হয়ে গেল ফ্লোরেন্সিয়ার। পরক্ষণে সে তেজস্নাত দৃশ্য মনে পড়তে তার মন আবারও ভালো হয়ে গেল। আলেকজান্ডারের বলিষ্ঠ হাতে সেই স্পর্শ, উফ কি দারুণ অনুভূতি। ভাবতেই লজ্জায় আরক্তিম হয়ে উঠল ফ্লোরেন। হঠাৎ তার মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। ফ্লোরেন সংকুচিত হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো ঘরে সে ব্যতীত আর কেউ নেই। মনের ভুল ভেবে এড়িয়ে যেতেই আবারও কানে এলো ক্ষীণ কিন্তু স্পষ্ট ফিসফিস শব্দ, মেয়েলি কণ্ঠ। ফ্লোরেন এবার কান খাড়া করলো। শব্দের উৎস খুঁজতে অনুসরণ করে এগিয়ে এলো ঘরের দরজার কাছে। শব্দটা দরজার বাহিরে থেকে আসছে। ফ্লোরেন বিন্দু মাত্র দেরি না করে সশব্দ দরজা খুলে দেখলো কে আছে, কিন্তু গুটগুটি অন্ধকারের কারণে প্রথমে কিছুই দেখতে পেল না সে। ধীরে ধীরে অন্ধকারের চোখ সয়ে আসতে দেখলো পুরো বারান্দা ফাঁকা। এই মাথা থেকে ও মাথা একটা জনমানুষের চিহ্ন নেই, কিন্তু নিশ্চিত হতে পারলো না ফ্লোরেন্সিয়া। সে স্পষ্ট শুনেছে সে ফিসফিস শব্দ। কিছুক্ষণ সেই অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকলো সে। ঘরে ঢুকে একটা লণ্ঠন জ্বালিয়ে নিয়ে আবারও বেরিয়ে এলো। ফ্লোরেন হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু সন্দেহজনক কিছু দেখতে পাচ্ছে না। বারান্দা পেরিয়ে সোজা গ্রন্থাগারে এসে ঢুকলো সে। নিজেকে অকারণ দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করার জন্য বইপত্র ঘাটাঘাটি করতে লাগলো সে। দূর থেকে আসা শিয়ালার পেঁচার ভৌতিক কর্কশ শব্দে ধ্যান ভাঙলো ফ্লোরেনের। অখণ্ড নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে শিয়ালার পেঁচা ডাক। এক সময় ওরা চুপ হয়ে যেতেই দ্বিগুণ নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। ফ্লোরেন বই রেখে উঠে দাঁড়ালো। বইয়ে তার মন বসছে না। এমন অস্বাভাবিক পরিবেশে থেকে কি কোনো কিছুতেই মনোনিবেশ করা সম্ভব? ফ্লোরেন বিরক্ত হয়ে উঠে ঘরের একটা জানালার দ্বারে এসে দাঁড়ালো। দক্ষিণ দিকটা স্পষ্ট দেখা যায় এখান থেকে। আবছা আধারে দূরের বিস্তৃত পাহাড়গুলোকে রূপকথার ভৌতিক দৈত্যের মতো দেখাচ্ছে। ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস পেয়ে চমকে পিছনে ফিরল সে। আলেকজান্ডার দাঁড়িয়ে আছে তার সামনে। মুহূর্তে ভিক্টোরিয়ার মন থেকে সব ভয় সরে গেল। সে লাজুক হেসে বলল, শুভ সন্ধ্যা মিস্টার আলেকজান্ডার। শুভ সন্ধ্যা ভিক্টোরিয়া। আলেকজান্ডার মুখে নিজের নাম শুনে ফ্লোরেনের মনে হলো যেন কোনো রাজা তার রানীকে সম্বোধন করে ডাকছে। বেশ কিছুক্ষণ নীরব থাকলো দুজনে, যেন তারা চোখের ইশারায় মনের কথা বলছে। নীরবতা ভেঙে আলেকজান্ডার আরেকটু ঝুঁকে ফ্লোরেনের চিবুকে তর্জনী ছুঁয়ে দিয়ে বলল, কিয়েভের একটি ব্যস্ত রাস্তা, চারিদিকে লোকজনের কোলাহল আর ঘোড়ার গাড়ির শব্দ। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল সেদিন। পথচারীরা ছাতা মাথায় দিয়ে যে যার গন্তব্যে ছুটেছে। তাদের মধ্যে এক যুবতী রাস্তার ধারে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে।
আর তার ঢেউ খেলানো সোনালি চুল থেকে ভেসে আসছে কস্তুরীর সুঘ্রাণ। হাতে ধরা জল রঙের ছাতার ধার বেয়ে ঝরে পড়া বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছে তার পা পর্যন্ত নেমে আসা ফ্রকের নিচটা। সাদা ফ্রকের নিচের দিকে অল্প অল্প কাদার ছিট লেগে গেছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশই নেই। কিছুক্ষণের মধ্যে একটা পিটন এসে দাঁড়ালো মেয়েটার সামনে। সে পিটনে চড়ে বসলো। মুহূর্তের মধ্যে ঘোড়া দুটি টকবকিয়ে ছুটতে ছুটতে পিটন নিয়ে এক পর্যায়ে দৃষ্টি সীমানার আড়ালে চলে গেল। ফ্লোরেন মুগ্ধ নয়নে তাকিয়েছিল আলেকজান্ডারের দিকে। তার চোখ জোড়ায় খুশির ঝলক দেখা যাচ্ছে। সেদিনের বিরক্তিকর বৃষ্টি যেন তার স্বপ্ন পুরুষের জন্য একরাশ মুগ্ধতা ছিল। তা কল্পনা করতেই আনন্দের বন্যা বয়ে চলেছে তার ভিতরে। আলেকজান্ডার স্মিথ এসে জিজ্ঞেস করলো, সেই রমণীকে জানো? ফ্লোরেন বুঝতে পেরে মাথা নাড়িয়ে না জানালো। সে চায় আলেকজান্ডার নিজেই বলো। ফ্লোরেন মুখে না বললেও তার চোখে ফুটে ওঠা আনন্দ বলে দিচ্ছে সে জানে। আলেকজান্ডার কিছুটা মন খারাপের ভান করে বলল, সেই বৃষ্টি স্নাত দিনের রমণী আমার ঘুম কেড়ে নিল। সারা দিন রাত শয়নের স্বপনে শুধু তাকেই দেখতাম। এক পর্যায়ে বুঝলাম ওই সোনালি চুলে মিশে গেছে আমার সুখ নিদ্রার ঠিকানা। বিন্দু মাত্র দেরি না করে বিবাহের প্রস্তাব পাঠালাম তাকে, অথচ সে এখনো প্রস্তাবটা গ্রহণই করেনি। না করলে কি আর করার, সারা জীবনে ভগ্ন হৃদয় নিয়েই কাটাতে হবে। কখন বললাম আমি রাজি নই? কথাটা বলে সে নিজেই যেন ভীষণ লজ্জায় পড়ে গেল। ফ্লোরেন চোখ মুখ কুঁচকে সে মাথা নিচু করে ফেললো। লজ্জায় সে মুখ তুলে তাকাতে পারছে না। ঠিক তখনই একটা ভয়ঙ্কর কাজ করে বসলো আলেকজান্ডার। এক হাতে ফ্লোরেনের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে হঠাৎ তার গলায় ঝুলানো ক্রাশ লকেটের ছোঁয়া লাগতেই আলেকজান্ডার এক লাফে ফ্লোরেনের দিক থেকে 3 হাত দূরে সরে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্যের মতো দাঁড়িয়ে রইল ফ্লোরেন। আলেকজান্ডার হঠাৎ তার থেকে দূরে সরে গেল কেন তাই বুঝতে পারছে না ফ্লোরেন্সিয়া। আলেকজান্ডার কিছুটা ইতস্তভাবে বলল ফ্লোরেনকে, আমাদের এখনো বিয়ে হয়নি ভিক্টোরিয়া। আমি চাই না বিয়ের আগে আমাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক হোক। আলেকজান্ডারের এমন চিন্তা ভাবনা দেখে ফ্লোরেন আরো বেশি আকৃষ্ট হয়ে পড়েছে তার প্রতি। ফ্লোরেন এগিয়ে এসে আলেকজান্ডারের হাত জোড়া নিজের হাতে নিয়ে বলল, এমন পবিত্র মনের মানুষটার সাথে আমি সারা জীবনের জন্য আবদ্ধ হতে চাই আলেকজান্ডার। ফ্লোরেন্সিয়ার প্রেমময় দৃষ্টিতে হারিয়ে যেতে লাগলো আলেকজান্ডার। এ কেমন নিষ্পাপ চাহনি! এই তো সেই সোনালি চুলের রমণী যাকে প্রথম দেখাতে অজানা আকর্ষণ বোধ হয়েছিল তার। শয়নের স্বপ্নে শুধু ধূসর রঙের চোখ জোড়ায় বিভোর থাকতো সে। না, আজ সে কোনো মিথ্যে অনুভূতি প্রকাশ করেনি। নিজের অজান্তে তার ভিতরে এই রমণীর জন্য গড়তে থাকা অনুভূতি প্রকাশ করেছে আলেকজান্ডার। হঠাৎ অতীতের ঘটনা মনে পড়তে আলেকজান্ডারের সব আবেগ যেন উবে গেল। ফ্লোরেনের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, মিস ভিক্টোরিয়া, ভীষণ ঠান্ডা পড়েছে আজ, চলো ফায়ারপ্লেসের সামনে গিয়ে বসি। আলেকজান্ডার হঠাৎ হাত ছাড়িয়ে নেওয়াতে অপ্রস্তুত হয়ে পড়েছিল ফ্লোরেন, কিন্তু ঠান্ডার কথা বলতেই সে অনুভব করলো আসলেই বেশ শীত শীত লাগছে তার। ভোরেই আন্দ্রের জ্ঞান ফিরতেই আন্দ্রে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো জোনাস তখনও ঘাসের উপরে শুয়ে নড়াচড়া করছে। আন্দ্রে ভেবে পেল না সে ভুল দেখছিল নাকি বাস্তব। জোনাস বেঁচে আছে দেখে আন্দ্রে সে ভোর রাতে জোনাসকে নিয়ে নিকটস্থ এক ডাক্তারের কাছে ছুটল। জোনাস এখনো পুরোপুরি সুস্থ হয়নি, মনে হচ্ছে হাসপাতালে ভর্তি করতে হবে জোনাসকে। আন্দ্রে এখানকার পরিস্থিতি চিঠিতে লিখে ফ্লোরেন্সিয়াকে জানাবে ভেবেছিল, কিন্তু সে লেখালেখির মতো অবস্থানে নেই। ফায়ারপ্লেসের গনগনে আগুনের সামনে মুখোমুখি চেয়ারে বসে আছে আলেকজান্ডার আর ফ্লোরেন। ফ্লোরেন নিজের পরিবার সম্পর্কে কথা বলতে বলতে আলেকজান্ডারের পরিবার সম্পর্কে জানতে চাইল। পরিবারের প্রসঙ্গ উঠতে একটা দীর্ঘশ্বাস ফেলল আলেকজান্ডার। আমার বাবা খুব সাহসী আর নির্ভীক প্রকৃতির ছিলেন। সহকারী থেকে শুরু করে কর্মচারীরাও তাকে খুব
সম্মান করত। বাবার প্রথম স্ত্রী আমার মা ওলেনা আর আমি তাদেরই সন্তান। তবে পরবর্তীতেও আরেকটি বিয়ে করেছিল বাবা। তাদের ঘরেও জন্ম নিয়েছিল আরেকটি সন্তান, তার নাম পিটার। সৎ হলেও পিটারকে আমি আমার আপন ভাই হিসেবে দেখি। পিটার খুব ছোট থাকতে তার মা এক চোরের সাথে বিয়ে করে পালিয়ে যান। এই কথা সেই কথার মধ্য দিয়ে মালদোবার প্রাচীন ইতিহাসের প্রসঙ্গও এসে পড়ল। সেই ইতিহাস বলতে গিয়ে আলেকজান্ডার রীতিমতো উদ্দীপ্ত হয়ে উঠল। সে যুগের প্রতিটি ঘটনা, বিশেষ করে যুদ্ধের ঘটনা এমনভাবে বর্ণনা করতে লাগলো যেন সে নিজে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দেশের প্রতিটি বীরের সম্মানে সম্মানিত, তাদের গৌরবে গর্বিত আলেকজান্ডার। তাদের দুর্ভাগ্য যেন তার নিজেরই দুর্ভাগ্য, যেন কোনো গর্বিত সম্রাট তার বিলুপ্ত বংশ গৌরবের কথা বলছে। তার প্রাঞ্জল বর্ণনার মধ্য দিয়ে মালদোবার অতীতের পুরো ইতিহাসটা ফ্লোরেন্সিয়ার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। গল্প তো আমরা শুনবই, তো চলো মালদোবার ইতিহাসটা একটু শুনে নেই আলেকজান্ডারের মুখ থেকে। আলেকজান্ডারের বর্ণনা সংক্ষেপে। মালদোবার রাজা বোগদানের সুযোগ্য পুত্র পেস্তান 47 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন, যা রোমানিয়ান রাজত্বের রাজনৈতিক ও আঞ্চলিক ভঙ্গুরতার প্রেক্ষিতে নিজে একটি অসামান্য অর্জন। তার কূটনীতি প্রমাণ করে যে তিনি 15 শতকের ইউরোপের সবচেয়ে চতুর্থ রাজনীতিবিদ ছিলেন। পেস্তান জীবনে 36টি যুদ্ধ করেছেন, যার মধ্যে 2টিতে হেরেছেন তিনি। এর মধ্যে অন্যতম ছিল কনস্টান্টাইন বা ক্রুশের যুদ্ধ। ওয়ালাসিয়ার যুবরাজ ব্লাড তখন অটোমান শাসকের সাথে পূর্ব শত্রুতার জোর ধরে তুর্কি শাসনের অবসান ঘটানোর চেষ্টায় ছিলেন। কনস্টান্টাইন যুদ্ধের উদ্দেশ্যে পেস্তানের সাথে তুর্কির বিরুদ্ধে মৈত্রী স্থাপন করেছিলেন যুবরাজ ব্লাড। শত্রুদের প্রতি পেস্তান ছিলেন চরম নিষ্ঠুর। যোদ্ধা হিসেবে পেস্তানের সুনাম ছড়িয়ে পড়েছিল চারদিকে। পেস্তান 1475 সালে বাসলুই যুদ্ধে একটি বড় অটোমান সেনাবাহিনীকে পরাজিত করেন। পোপ সিক্সটাস চতুর্থ ধারা তাকে অথলেটা ক্রিস্টি বলা হয়, যার মানে চ্যাম্পিয়ন অফ ক্রাইস্ট। 15 বছর অটোমান সুলতান মেহমেদ দ্বিতীয় পেস্তানকে ব্যালিয়া আলবার যুদ্ধে পরাজিত করে। মোলদাভিয়ার দ্বিতীয় পেস্তানের প্রথম জাত পুত্র এবং তার উত্তরাধিকারী। 1470-এর দশকের শেষের দিক থেকে অটোমান সাম্রাজ্য এবং ওয়াসলিয়ার বিরুদ্ধে তার বাবার লড়াই অংশ নিয়েছিল। 1480 দশকের গোড়ার দিক থেকে বাকুতে তার নিজস্ব আদালতও ছিল। 1490 সালে বা তার আগে তাকে পেস্তানের তৃতীয় সহশাসক করা হয়েছিল। পেস্তানের প্রথম পুত্র 1476 সালে ব্যালিয়া আলবার যুদ্ধে অংশ নিয়েছিল। 1481 সালে রমনিকু ব্যাসলিয়াসে বাশরফ দা ইয়াঙ্গারের বিরুদ্ধে তার বাবার সাথে লড়াই করেছিল। কথা বলতে বলতে ক্রমে উত্তেজিত হয়ে উঠেছে আলেকজান্ডার। একসময় আর বসে থাকতে না পেরে ঘরের ভেতরে পাচারি করতে শুরু করলো আলেকজান্ডার। আলেকজান্ডারের বিশদ আলোচনার একটি ঘাটতি লক্ষ্য করলো ফ্লোরেন। রাজা পেস্তানের প্রথম পুত্র এত বিবরণ দিল অথচ সে নামটাই বলল না। ফ্লোরেন যেই না জিজ্ঞেস করতে যাবে তার আগেই আলেকজান্ডার বলে উঠল, আচ্ছা বাদ দাও এসব। রুসলানা কি পরে তোমার সাথে দেখা করতে এসেছিল? না, গতকাল ঘুমিয়ে আজ সন্ধ্যায় উঠলাম। এর মাঝে কেউ ডেকেছে কিনা সেটা জানি না। ফ্লোরেনের কথা হেসে ফেলল আলেকজান্ডার। ফ্লোরেনও সে সাথে যোগ দিল। হাসতে হাসতে হঠাৎ কি যেন মনে করে ফ্লোরেন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা রুসলানা সেদিন তোমাকে স্যান্ডিন বলে ডাকলো যে? ও আচ্ছা তাই। মালদাভিয়ান ভাষায় আলেকজান্ডারের উচ্চারণ হয় আলেকজান্ডার। সেই থেকে পরিবারের সবাই স্যান্ডিন বলে ডাকে আমাকে। তাহলে রুসলানা তোমার পরিবারের সদস্য? না, কাছের নয়, দুঃসম্পর্কের আত্মীয়। এখনই এইসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই তোমার। সময়ের সাথে সাথে এমনিতেই সব জানতে পারবে। আলেকজান্ডারের বলা শেষের কথাটা কেমন যেন রহস্যময় শোনালো। কি বলতে চাচ্ছে সে? আলেকজান্ডার প্রসঙ্গ পাল্টে বলল, আমাকে একটু এখনই বেরোতে হবে ভিক্টোরিয়া। দুঃখিত, একসাথে বসে আজও খাওয়া হলো না। না সমস্যা নেই, কিন্তু এখন বের হচ্ছ যে, কোথায় যাবে? আর রাতে খাবে কোথায়? আলেকজান্ডার চেয়ার ছেড়ে উঠে কোটটা পরে নিল। বাহিরে কোনো সরেখানা খেয়ে নেব, তুমি অপেক্ষা করো না। খাবার খেয়ে সোজা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? আলেকজান্ডার দরজার দিকে তাকিয়ে যেতে গিয়ে এগিয়ে আবারও কি যেন মনে করে ফ্লোরেনের দিকে এগিয়ে এসে তার মুখটা দু হাতে ধরে বলল, খুব শীঘ্রই ফিরে আসবো ভিক্টোরিয়া, নিজের খেয়াল রেখো।
বলে ফ্লোরেনের কপালে গভীর চুমু এঁকে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল সে। ফ্লোরেন তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আলেকজান্ডারের বলা কথাটা, নিজের খেয়াল রেখো ভিক্টোরিয়া, কথাটায় ভয়ানক কিছু থেকে সাবধান থাকার আভাস পাচ্ছে ফ্লোরেন্সিয়া। ওসনোভা হাসপাতালের নিস্তলে একটা পুরুষ ওয়ার্ডের জানালার বাইরে দাঁড়িয়ে আছে আনাস্তা। তার অশ্রুসিক্ত দৃষ্টি আবদ্ধ হয়ে আছে জোনাসের ঘুমন্ত চেহারায়। সেই রাতে সে কি ভয়ানক কাজ করতে চাইছিল তা এখনো বিশ্বাস করতে পারছে না আনাস্তা। আনাস্তা ভেবে পাচ্ছে না কি করবে। বাড়ি ছেড়ে পালানোর পর আনাস্তা ভেবেছিল তার দাদু মারা গেছে, কিন্তু সকালে যখন বাড়ি ফিরে গেল লোকমুখে জানতে পারলো যে আন্দ্রা তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আনাস্তা ডাক্তারের কাছে গিয়ে দেখলো জোনাসের অবস্থা ব্যাগতিক। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেছে আনাস্তা, কিন্তু এখন সে কি করবে ভেবে পাচ্ছে না। যদি জোনাসের জ্ঞান ফিরে জিজ্ঞেস করে সে রাতের ঘটনা, তখন কি বলবে আনাস্তা? স্লোভাকিয়ার এক দুর্গম পাহাড়ি জঙ্গলের ট্রি হাউসে কামরায় গভীর মুখ করে বসে আছে দিমিত্রি র্যাকম্যান। তার পায়ে হাঁটু ঘেড়ে বসে আছে স্টেপেন আর তার সঙ্গীরা। ওসনোভায় ঘটে যাওয়া ঘটনাগুলো একে একে জানাচ্ছে ক্যাথি। দিমিত্রি সেসব শুনছে ঠিকই, কিন্তু কোনো প্রতিক্রিয়া প্রকাশ করছে না। তাকে এখন ঠান্ডা মাথায় রাখতে হবে। স্টেপেন অপরাধী কণ্ঠে বলে উঠল, মুনিব, আমি অত্যন্ত লজ্জিত। আপনাকে আমি নিরাশ করতে চাইনি। স্টেপেন, তুমি কখনোই আমাকে নিরাশ করনি, তবে এবার করেছো। শুধু আমাকে নয়, পুরো নেকড়ে জাতিকে নিরাশ করেছো তুমি। ভুলে যেও না, একমাত্র ওই মুনস্টোনটাই পারবে আমাদেরকে বাঁচাতে। ওটা ব্যতীত আমাদের কোনো অস্তিত্ব নেই। 400 বছর ধরে দাসত্ব থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম শুধুমাত্র ওই মুনস্টোনের জন্য। ওটা আবার ওই রক্তচোষা পিচাসগুলোর হাতে যেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক, জীবন দিয়ে হলেও নিজের জাতির জন্য ওই মুনস্টোনকে উদ্ধার করতে হবে। যতক্ষণ আমরা নিজের নিয়ন্ত্রণ করতে পারবো ততক্ষণ নিশ্চিত থাকবো যে ওরা মুনস্টোনের কোনো খোঁজ পায়নি। দিমিত্রির উত্তেজনাপূর্ণ আহ্বানে নেকড়েগুলো শরীরে প্রতিশোধের মুক্ত প্রবল ইচ্ছে জাড়া দিয়ে উঠল। নৈশভোজ সম্পন্ন করে মাত্র ঘরে এসেছে ফ্লোরেন্সিয়া। ঠিক তখনই একটা অপরিচিত কণ্ঠ পেয়ে চমকে উঠল ফ্লোরেন। সাথে সাথে পিছন ফিরে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। আলেকজান্ডারের চেহারার সাথে যুবকের চেহারা বেশ মিল। ফ্লোরেন বেশ উত্তেজিত হয়ে উঠে বলল, কে আপনি, আর এখানে কেন এসেছেন? শান্ত হন মিস, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। ফ্লোরেন ভেবে পাচ্ছে না লোকটা কখন ঘরে এসে ঢুকেছে। তার পায়ের শব্দ সে শুনতে পায়নি। এমনটা কি করে সম্ভব? গভীর রাতে একাকী একটা মেয়ের ঘরে ঢুকেছেন, বলছেন খারাপ উদ্দেশ্যে আসেননি? ও, অনেক রাত হয়ে গেছে নাকি? আমি খুবই দুঃখিত মিস, আপনার আসার খবর শোনা মাত্রই দেখা করতে চলে এলাম। হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় আসতে দেরি হলো। বুঝেছি, তবে আপনি দিনের বেলা দেখা করতে এলে বসে কথা বলতাম। কিছু মনে করবেন না, আমি এখন আলাপচারিতা করার মেজাজে নেই। ফ্লোরেনের সোজা সাপটা কথাগুলো ছেলেটার মাঝে কোনো হেলদোল ঘটলো না। সারাদিন কাজে ব্যস্ত থাকি, তাই সন্ধ্যার পর ব্যতীত আসার সময় নেই। বেশ, তাহলে কাল সন্ধ্যায় দেখা হচ্ছে। শুভরাত্রি। ফ্লোরেন পারে তো ওই ব্যাটাকে ঘর থেকে বের করে দেয়। কথা বলার মাঝে ফ্লোরেন খেয়াল করলো তার লেলুপুর দৃষ্টি বিচরণ করছে ফ্লোরেনের সারা শরীর জুড়ে। প্রচন্ড অস্বস্তিতে পড়ে উত্তেজিত হয়ে উঠেছে ফ্লোরেন্সিয়া। ছেলেটা কেমন বিশ্রী হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার সাথে সাথে ফ্লোরেন দরজা বন্ধ করতে যাবে, ছেলেটা আবারও ফিরে এসে বলল, আরে আমার নামটাই তো বললাম না, আমার নাম পিটার। ধন্যবাদ পিটার, শুভরাত্রি বলেই দাঁড়াম করে দরজাটা বন্ধ করে দিল ফ্লোরেন। এবার কিছুটা স্বস্তি লাগছে তার। পরক্ষণে ফ্লোরেন বুঝতে পারলো, তার মানে যে ছেলেটা এখন আমার ঘরে এসেছিল তার নাম পিটার। তার মানে সে আলেকজান্ডারের ছোট ভাই। পাহাড় পর্বত পেরিয়ে ঘন জঙ্গলের ভিতর দিয়ে ছুটে চলেছে নেকড়ের পাল। অমিত শক্তিশালী মায়া নেকড়ের প্রতিটি পায়ে ঝাঁপিয়ে কেঁপে উঠছে জঙ্গলের মাটি। অন্ধকারে ফিকে হয়ে ভোর হতে চলেছে। নেকড়েগুলোর ছুটতে ছুটতে একটা জলাশয়ের ধারে গিয়ে দাঁড়ালো। ভোরের আলো ফোটার আগে নেকড়েগুলোর শরীর মুচড়ামুচড়ি করতে করতে এক পর্যায়ে সম্পূর্ণ মানুষ রূপে ফিরে এলো। গত রাতেই 355 কিলোমিটার জলস্থল পাড়ি দিয়ে মালদোবার অভিমুখে রওনা দিয়েছে তারা।
জলাশয়ের ধারে একটা বড় পাথরের উপর বসে আছে স্টেফেন। এই অভিযানের দায়িত্ব দিমিত্রি তাকে দিয়েছে। স্টেফেন নিচে থেকে নুড়ি পাথর নিয়ে ছুঁড়ে মারছে জলাশয়ের পানিতে। হঠাৎ একটা নীল রঙের বনফুলের দিকে নজর পড়তেই ফ্লোরেনের হাসি উজ্জ্বল মুখটা ভেসে উঠল স্টেফেনের চোখের সামনে। স্টেফেনকে এভাবে বসে থাকতে দেখে নেকড়েগুলোর মধ্যে একটা ছেলে নেকড়ে স্টেফেনের পাশে এসে দাঁড়ালো। স্টেফেন তার দিকে তাকিয়ে বলল, ওরিয়ন, কিছু বলবি? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। জানি, কিন্তু কিছু করার নেই। এই অবস্থায় তো আর ছুটতে পারবো না, আর আশেপাশে কোনো বন্দরও নেই যে জাহাজে চড়ে যাব। বন্দর নেই, তবে ঘোড়া আছে তো। ঘোড়া ঘোড়া কিনবো? সাথে পয়সা করে কিছু আছে? পয়সা লাগবে না, চুরি করব। এই দিনে দুপুরে ঘোড়া চুরি করবে তুমি? আর তোমার জন্য কি লোকজন তাদের ঘোড়া এমনি এমনি ছেড়ে দেবে? কিন্তু ওরিয়নকে দেখে মনে হচ্ছে সে সত্যি এমন কিছু করবে। কয়টা ঘোড়া? কয়জন আছে পাহারায়? পুরো একটা আস্তাবল আছে। সব মিলিয়ে গোটা 20 তো হবেই। আস্তাবলটি জঙ্গলের খুব কাছাকাছি একটা প্রান্তরে। পাহারায় আছে 2 মধ্যবয়স্ক লোক, তাদের মধ্যে একজন বৌদ্ধির, আর আছে একটা অল্প বয়সের ছেলে। বেশ, তো চলো যাওয়া যাক। জাহাজের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে আনাস্তা। দু চোখের দৃষ্টি আবদ্ধ হয়ে আছে ড্যানিয়েস্টার নদীর ঢেউয়ে। কয়েক সপ্তাহ আগেই বোনের কাছ থেকে শুনেছিল এই নদী নাকি শীতকালেও হিমায়িত হয় না। আস্থা স্বচক্ষে দেখছে আনাস্তা। তবে সেদিন সে যতটা উত্তেজনার আনন্দ অনুভব করেছিল, তার ছিটেফোঁটাও আজ নেই তার মাঝে। কয়েক সপ্তাহে তার জীবনে সব এলোমেলো হয়ে গেছে, কিন্তু এতে দোষ কার? নিজ মনে প্রশ্ন করলো আনাস্তা। তার দাদু জর্জের, নাকি তার দুর্ভাগ্যের? আনাস্তার কিছু ভাবতে পারছে না। আজ ভোরে সে জোনাসকে সাথে নিয়ে রওনা দিয়েছে মালদোবার উদ্দেশ্যে। বন্দরে পৌঁছে জানতে পেরেছে তার মামা আন্দ্রে ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছে। খবরটা শুনে আনাস্তার মনে কোনো প্রতিক্রিয়া করেনি, যেন সে কাঁদতেও ভুলে গেছে। স্টেফেন বা তার সঙ্গীদের নজর থেকে বাঁচতে এরকম চোরের মতো দাদুকে নিয়ে জাহাজে উঠে গেছে আনাস্তা। জাহাজ বন্দর ছেড়ে না যাওয়া অবধি আনাস্তা স্বস্তি পাচ্ছে না। জাহাজ যত দূরে চলে এসেছে ততই যেন আনাস্তা শান্তি অনুভব করছে। সে ঠিক করেছে দিনের আলো পুড়িয়ে যাওয়ার আগে জোনাস দাদুকে নিয়ে যে কোনো একটা বন্দরে নেমে যাব। রাতে দাদুকে কোনো একটা সরাইখানায় রেখে পরদিন ভোর হলে আবার রওনা দেব। গরাধীন জানালার ধারে দাঁড়িয়ে আছে ফ্লোরেন। গত রাতের সে অদ্ভুত ঘটনার পর তার আর ঘুম আসেনি। বাকি রাতটা ফায়ার প্লেসের সামনে চেয়ারে বসে কাটিয়েছে ফ্লোরেন। তার মনে একটা অজানা আশঙ্কা চেপে বসেছে। বোল্ডার দুর্গের বেশ কিছু জিনিস অত্যন্ত রহস্যময় মনে হচ্ছে ফ্লোরেনের কাছে। প্রাসাদে পৌঁছানোর পর প্রথম মনে হয়েছিল ফ্লোরেন এখানে নিরাপদ, কিন্তু এখন মনে হচ্ছে না, তা নয়। এখনো পর্যন্ত দিনের আলোয় লোকজনের ছায়াও নজরে পড়েনি আমার। শুধুমাত্র ইগরকে সেদিন আস্তাবলে দেখেছিলাম, কিন্তু সেই আস্তাবলের ভেতরটা ছিল বেশ অন্ধকার। বেরোনোর সময় 4-5টা ঢাকা কোচোয়ানের আসনে বসেছিল সে। আর সেলমিয়ার পরিবারের ব্যবহারও কেমন অদ্ভুত। দিনের বেলায় ভুলেও তাদের দেখা পাওয়া যায় না। কোথায় যায় এরা, কি করে কে জানে। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে আসা অবধি আমি একদিনও কাউকে কিছু খেতে বা পান করতে দেখিনি। এসব নিয়ে ভাবতে ভাবতে অসহ্যকর নিস্তব্ধতা বেদ করে ফ্লোরেনের ভেতর থেকে একটা চাপার নিঃশ্বাস বেরিয়ে এলো। দাদুর কাছ থেকেও কোনো চিঠির জবাব আসেনি। এতদিন তো দেরি হওয়ার কথা না? দাদু, আনাস্থা, ওরা সবাই ভালো আছে তো? জানালার ধার থেকে সরে ফ্লোরেন তার ঘরে বেরিয়ে এলো। খাবার ঘরে এসে দেখলো যথারীতি আজও টেবিলে খাবার সাজানো আছে। আশেপাশে কাউকে দেখা গেল না। অজ্ঞতা সে একা একাই খাওয়া সেরে নিল। খাওয়ার পর ঠাই এক জায়গায় বসে না থেকে পুরো প্রাসাদের অন্যান্য ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো ফ্লোরেন। প্রাসাদ দুর্গের ভেতরে অজস্র ঘর, আর বেশিরভাগ ঘরের দরজায় তালা মারা। ফ্লোরেন হঠাৎ বুঝতে পারলো লোকালয় থেকে বহু দূরে নির্জন এক রহস্যময় প্রাসাদ দুর্গে আসলে বন্দি করে রাখা হয়েছে তাকে। ভাবতে আটকে উঠল ফ্লোরেন। ঘাড়ের কাজটা শিরশির করে উঠল। তার মন বলছে, তার মানে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে আমাকে ঘিরে। তার মানে আমি এখানে বন্দি। ব্যাপারটা টের পাবার সঙ্গে সঙ্গে প্রচন্ড একটা ভয় আচ্ছন্ন করে ফেললো তাকে। পাগলের মতো সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো ফ্লোরেন।
হাতের কাছে যে কটা দরজা পেল সবগুলো ঠেলে ঠেলে দেখতে লাগলো, কিন্তু বৃথা। এই দুর্গ থেকে বেরোনোর কোনো পথই খুঁজে পেল না ফ্লোরেন। হঠাৎ ফ্লোরেনের মনে হলো, না না, এইভাবে পাগলের মতো ছোটাছুটি করে কোনো লাভ হবে না। ঠান্ডা মাথা রেখে ভাবতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে প্রতিটি সম্ভাবনা। একমাত্র তাহলে এখান থেকে মুক্তি পাবার কোনো না কোনো উপায় তো ঠিকই আমি বের করতে পারবো। ফ্লোরেন তখন তার গলায় ঝুলানো ক্রুশটা হাতের মুঠোয় ধরে কিছুটা যেন সাহস আর স্বস্তি পেল মনে মনে। এই ব্যাপারে কাউকে বুঝতে দেওয়া যাবে না। এখন থেকে আমাকে সতর্ক হয়ে থাকতে হবে। আমি যে এখানে বন্দি, এই ব্যাপারটা যে আমি বুঝতে পেরেছি, এটা কাউকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। যতদূর সম্ভব ঘুরিয়ে ফিরিয়ে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে আমাকে, এদের আসল পরিচয় কি। জঙ্গলের কাছাকাছি আস্তাবলটি এসেছে স্টেপেন, ক্যাথি আর ওরিয়ন। খোলা প্রান্তরে বসে এক লোক ঘাস কাটছে। ওরিয়ন লোকটাকে ভালো করে দেখে বলল, এই সেই বধির লোক। লোকটাকে পাশ কাটিয়ে তারা আস্তাবলের ভেতরে এসে ঢুকলো। আস্তাবলের দুই পাশে দুই সারিতে বাঁধা আছে ঘোড়াগুলো। স্টেপেন সহ বাকিরা ঘোড়াগুলোকে নিয়ে মালদোবার দিকে রওনা হলো। হ্যালো আর্মিস, কেমন আছো সবাই? আশা করি আজকের পর্বটা ভালো লেগেছে। হয়তো একটু ছোট হয়েছে, তারপরেও একটা পর্ব তো দিয়েছি তোমাদের জন্য, ঠিক না? তো আজকের পর্ব নিয়ে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যেটার উত্তর তোমরা আমাকে দিবা। এখানে আজকে জাংকুকের ছোট ভাইকে দেখালাম পিটার। পিটারের আরেকটা নামও আছে পিয়েত্রো। এই পিয়েত্রোর কথা গত পর্বে ক্যাথি স্টেপেনকে বলেছিল। এখন আমার প্রশ্ন, ক্যাথি স্টেপেনকে পিটারের ব্যাপারে কোন কথাটা বলেছে? এই কথাটা তোমরা আমাকে কমেন্টস করে জানাবা। এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন। উত্তরটা তোমরা আমার কমেন্টস বক্সে কমেন্টস করবা। পিটারের ব্যাপারে, পিটারের নাম পিয়েত্রো, পিটারের আরেকটা নাম হচ্ছে পিয়েত্রো। ক্যাথি পিয়েত্রোর নাম নিয়ে স্টেপেনকে কোন কথাটা বলেছিল? এটাই হয়েছে তোমাদের কাছে আমার প্রশ্ন। এবং আজকে কেমন লেগেছে স্টোরিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আমি দেখতেছি আমার স্টোরিতে ভিউজ অনেকই কম, তারপরে তাতে আমার কোনো আপত্তি নেই, ভিউজ কম হোক। তারপরেও তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার রেগুলার কিউট আর্মিরা আসো, তাদের জন্য অন্তত আমি স্টোরিটা কন্টিনিউ করতেছি। বেশি ভিউজের দরকার নেই। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা দেখবা, তারা আমাকে ভালোবাসা দেবে, আমার অতটুকুই দরকার, এর বেশি দরকার নেই। যার মন চাবে হয়তো দেখবে, আর হয়তো দেখবে না, তাতে আমারও কোনো আপত্তি নেই। তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা আমার স্টোরি দেখবা, ভিডিও দেখবা, ওকে? আর অবশ্যই কমেন্টস করবা, ঠিক আছে? থ্যাংক ইউ, আমি লাভ ইউ অল।